প্রকৌশলীদের বেতন কেটে কোটি কোটি টাকা আত্মসাৎ, ৩০ পৌরসভায় ৫০ কোটি টাকার অনিয়ম, সরকারের নিরীক্ষা প্রতিবেদন। ৩ মাসে নিট বিদেশি বিনিয়োগ কমল প্রায় ৪৪%, গতি কমেছে অর্থনৈতিক কর্মকাণ্ডের, পিএমআই সূচক পড়ল প্রায় ১০ পয়েন্ট। উচ্চ মূল্যস্ফীতিতে কমছে প্রকৃত আয়, সঞ্চয় ভাঙছে মানুষ, ঋণের জালে অনেকে, দারিদ্র্য বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশের এলএনজি সরবরাহ স্থগিত করল কাতার, রয়টার্সকে জানিয়েছে পেট্রোবাংলা। স্বাগত স্টার বিস্টুডের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের বেতন থেকে অন্যায়ভাবে কেটে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। ঠিকাদার ও প্রকল্প পরিচালকের যোগ সাজশে এই অর্থ আত্মসাৎ করা হচ্ছে, এমন অভিযোগ উঠে এসেছে সরকারের নিরীক্ষা প্রতিবেদনে। শুধু তাই নয়, দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন নির্মাণ প্রকল্পটিতে প্রায় ৫০ কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুল ইসলাম। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত ঝুঁকি কমাতে ২০১৯ সালে দেশের ৩০টি পৌরসভায় শুরু হয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১,৫৯৬ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনে। প্রকল্পের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৮৩% এবং ভৌত অগ্রগতি ৯৫%। তবে প্রকল্পটির বাস্তবায়নে বিভিন্ন ধাপে উঠে এসেছে একের পর এক অনিয়মের চিত্র। মাঠ পর্যায়ে কর্মরত আবাসিক প্রকৌশলীদের বেতন থেকে ৬,৩০,০০,০০০ টাকা কেটে নিয়ে আত্মসাৎ করা হয়েছে। আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার ও তৎকালীন প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই প্রকল্পে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে প্রায় ১৯ কোটি টাকার কার্যাদেশ একটি প্রতিষ্ঠানকে দেয়া নকশা বহির্ভূত কাজ দেখিয়ে মোট ১৫০ কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে প্রকল্পটির বর্তমান পরিচালক স্টার নিউজকে জানান, অভিযোগগুলো আগের সময়ের, বিষয়গুলো সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। যদি শেষ মুহূর্তে কোনো দায়দেনা এরকম পরিলক্ষিত হয় যে যেটা আসলে অনিয়ম হয়েছে, সেটা সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, প্রকল্প বাস্তবায়নে সুশাসন ও কার্যকর জবাবদিহিতার অভাব থাকায় এত অনিয়ম হচ্ছে। তাদেরকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাস্তবতায় নিয়ে আসার উপায় হচ্ছে আইনের প্রয়োগ করা। এখন আইনের প্রয়োগে যদি দীর্ঘসূত্রিতা হয়, কিংবা এই দীর্ঘসূত্রিতার মূল কারণ যদি হয় কাউকে পার পাইয়ে দেওয়া, কাউকে বাঁচিয়ে দেওয়া, তাহলে তো আসলে আমার গুণগত পরিবর্তনের জায়গাটা তৈরি হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। এটা যাতে কারো পকেটস্থ না হয়। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। ২৫০ কন্টেইনার গায়েব হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থানে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। নিখোঁজ হওয়া কন্টেইনারের ক্ষতিপূরণ দাবি করে কাস্টমসের দেয়ার চিঠির জবাবে উল্টো ১০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। বহু বছর বিভিন্ন কন্টেইনার নিলাম না করায় বন্দরের এই ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দর থেকে কাস্টমসের জব্দ করা ২৫০টি কন্টেইনার নিখোঁজের খবর সামনে আসতেই এই দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধ এখন তুঙ্গে। নিলাম হওয়া পণ্য গায়েব হওয়ার ঘটনার সূত্র ধরে বন্দর কর্তৃপক্ষের কাছে ১,৬০,০০,০০০ টাকার ক্ষতিপূরণ দাবি করে এই বছরের জানুয়ারির ২০ তারিখ চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। চিঠির পাল্টা জবাবে চলতি মাসের ২ তারিখ এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বন্দর দাবি করে, বছরের পর বছর নিলামযোগ্য কন্টেইনার ফেলে রেখে ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল করে রেখেছে কাস্টমস, যার ফলে গত ৩ দশকে বন্দরের পুঞ্জীভূত আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ থেকে ১০,০০০ কোটি টাকা। আমাদের ভিতরে প্রায় ৯,৫০০ টিউজ কন্টেইনার অকশনেবল আছে, দীর্ঘদিন ধরে ১২-১৩ বছর ধরে পড়ে আছে। এবং আপনারা জানেন যে আমি আসার পর থেকে বহুত চেষ্টা করেছি যে এগুলো কত দ্রুত অকশন করে বের করে দেওয়া যায়। এনবিআর কাস্টম থেকে এখানে অনেক অফিসার দিয়ে
এইগুলোর ইনভেন্টরি কমপ্লিট করেছে। এখন ইনভেন্টরি করার পরে বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কোন কার্গো আছে। এই কার্গোগুলো কিন্তু বাইরে আপনার ভালো ডিমান্ড আছে। শুধু তাই নয়, বন্দরের চিঠিতে বলা হয় গত 30 জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের শেডে নিলামের অপেক্ষায় পড়ে আছে 1,24,799 প্যাকেজ এলসিএল কার্গো এবং 6,792 প্যাকেজ বাল্ক কার্গো। এছাড়াও চট্টগ্রাম বন্দরের পি শেডে পড়ে আছে 775 প্যাকেজ রাসায়নিক ও বিপজ্জনক কার্গো, যার মধ্যে 125 প্যাকেজ দীর্ঘদিন ধরে নিলাম বা ধ্বংসের জন্য রয়েছে। এর বাইরেও অতি জরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় ইয়ার্ডে রয়েছে 44 একক বিপজ্জনক কন্টেইনার, যা ঝুঁকি বাড়াচ্ছে বন্দরের। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে আইন অনুযায়ী সব কার্যক্রম চলমান আছে। যখনই কোনো ক্লাসিফিকেশন ভ্যালু বা অন্য কোনো ইস্যু নিয়ে যখনই কোনো প্রবলেমই হয়, তখন স্বাভাবিকভাবে শুল্ক আইনে প্রবলেম হয়, তখন এটা ড্যামারেজ হতে থাকে। তো বন্দর যেহেতু কাস্টোডিয়ান, স্বাভাবিকভাবে পণ্যটা সেখানেই থাকবে। তবে এক্ষেত্রে বন্দর এবং কাস্টমস দুটো সংস্থাই উদ্দেশ্য একই এবং অভিন্ন, দ্রুততমভাবে সেবা প্রদান করা। এদিকে কাস্টমসের 250 কন্টেইনার খুঁজে না পাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে গণমাধ্যমে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর, যেখানে দাবি করা হয়েছে ইতিমধ্যে কাস্টমসকে বুঝিয়ে দেওয়া হয়েছে কন্টেইনারের হিসাব। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সরকার যখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তখন বছর ব্যবধানে গেল জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 44%। আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিদেশি বিনিয়োগ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় গেল বছরের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $781 মিলিয়ন বেশি, কিন্তু চলতি বছরের একই সময়ে তা 43.84% কমে হয়েছে $447 মিলিয়ন। তবে গেল বছরের শেষ 3 মাসের সঙ্গে তুলনা করলে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় 21%। গেল অক্টোবর থেকে ডিসেম্বরে বিনিয়োগের পরিমাণ ছিল $370 মিলিয়ন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে নতুন বিনিয়োগ আসার চেয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি কোম্পানিগুলো পুনর্বিনিয়োগ বেশি করেছে। অন্যদিকে আন্তঃকোম্পানি ঋণের পরিমাণও ছিল সামান্য। তবে গেল বছরের একই সময় এই ধরনের ঋণের পরিমাণ ছিল $293 মিলিয়ন। ফলে মোট বিনিয়োগের প্রায় 800 মিলিয়নের কাছাকাছি চলে যায়। এদিকে জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটাড এর হিসাবে 2025 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল $1.78 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে প্রায় 45% বেশি। আংটাডের প্রতিবেদন বলছে, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশি বড় প্রকল্পগুলোতে বিনিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছে বিদেশিরা। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে, দেশের টাকা বাইরে যাওয়ার প্রবণতাও বাড়ছে। 2024 সালে যেখানে দেশ থেকে $15 মিলিয়ন বাইরে বিনিয়োগ হয়েছিল, গেল বছর তা বেড়ে দাঁড়িয়েছে $25 মিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে পা জমানোর সুযোগ তৈরি হলেও এই পুঁজির বিপরীতে দেশের লভ্যাংশ আসছে কিনা তা নজরদারিতে রাখা জরুরি। না হলে ভেতরের রক্তক্ষরণ বাইরে অর্জনকে ম্লান করে দিতে পারে। মে মাসের তুলনায় জুন মাসে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের গতি কমেছে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স PMI 9.9% কমে জুনে হয়েছে 52.9। মে মাসে এই সূচক ছিল 62.8%। মেট্রোপলিটন চেম্বার, MCCI ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ প্রতি মাসে যৌথভাবে এই সূচক প্রকাশ করে। এতে বলা হয়, এই ধীরগতির সম্প্রসারণ অর্থনীতির বিভিন্ন খাতের মিশ্র চিত্রকে প্রতিফলিত করে। তবে নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান সহ ইনপুট খরচ সূচকে সম্প্রসারণ লক্ষ্য করা গেছে। এদিকে ক্রয়োদেশের সূচক টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনে অবস্থান করছে। টানা মূল্যস্ফীতিতে কমেছে মানুষের প্রকৃত আয়।
যা সরাসরি প্রভাব ফেলছে দৈনন্দিন জীবনে। খরচের গতি আয়ের চেয়ে বেশি হওয়ায় অনেকে এখন সঞ্চয় ভেঙে কিংবা ধার দেনা করে সংসার চালাচ্ছেন। এতে দারিদ্র্য বাড়ার সংখ্যা তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে জ্বালানির দাম নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। সংসার চালাইতে গিয়া মাস শেষে আমি দেখি যে আরো 15, 10, 12, 10 এরকম মানে সবসময় ঋণের উপরেই আছি। মানে ওই হতাশা শেষ করতে পারতাছি না। একমাত্র আল্লাহ পাকে জানে এর বিপরীত কি হতে পারে। কারওয়ান বাজারের ছোট ব্যবসায়ী আবু তাহেরের মতো আয়ের হিসেব আর বাজারের তালিকা, এই দুইয়ের দ্বন্দ্বে এখন দিশেহারা সাধারণ মানুষ। চলার অনেক কষ্ট, বর্তমানে যে আয় অনুযায়ী ব্যয় করার অনেক কষ্ট, মানে বাসা ভাড়া দিয়া ফ্যামিলি চলার অনেক কষ্ট। আমি মধ্যম শ্রেণীর একজন নাগরিক। আমার জীবন যদি কষ্টকর হয়, নিম্ন শ্রেণীর লোকগুলা কেমন আছে আমার মনে হয় ওরা অনেক কষ্টে আছে। এটাই আমার ব্যক্তিগত দিক থেকে আমার অভিমত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে, দেশে টানা 3 মাস ধরে সাধারণ মূল্যস্ফীতি 9% উপরে। জুনে কিছুটা কমলেও মে মাসে ছিল 16 মাসের মধ্যে সর্বোচ্চ 9.42%। মূল্যস্ফীতি 9%-এর ওপরে থাকলেও জুনে গড় মজুরি বেড়েছে 8.18%, অর্থাৎ মানুষের প্রকৃত আয় কমেছে। এ অবস্থায় স্বল্প আয়ের মানুষ অতিরিক্ত ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙছেন কিংবা ঋণ করছেন, যা তাদের দারিদ্র্য সীমার নিচে যাওয়ার শঙ্কা তৈরি করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। দরিদ্র মানুষের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম সেটা কাভারেজটা বাড়তে ইতিমধ্যে বাড়ানো হয়েছে, কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটা বুঝে আসলে এটাকে নতুন করে সাজাতে হবে, কত প্রকারভোগী বাড়াতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আসলে সরকারের ব্যয় বেড়ে যেতে পারে। মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় জ্বালানির দাম কমানোর উদ্যোগ হিসেবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও বাজার নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য সরকারকে বিশেষভাবে এই বাজার ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে এবং যদি সম্ভব হয় খুব দ্রুত আসলে জ্বালানি পণ্যগুলোর প্রাইসে ডাউনওয়ার্ড রিভিশন লাগবে এবং একই সঙ্গে বিদ্যুতের দামও যদি কিছুটা কমানো যায়, আমি মনে করি যে আগামী দিনগুলোতে হয়তো মূল্যস্ফীতিতে আরো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য টিসিবির ট্রাকসেলের মতো কার্যক্রমের আওতা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির সরবরাহ স্থগিত করেছে কাতার এনার্জি। এমন তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে পেট্রোবাংলা। এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় বাংলাদেশে চলতি বছরের দ্বিতীয়ার্ধের জন্য এলএনজি সরবরাহ স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বিপাকে পড়ে। 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও উত্তেজনা কাটছে না। এমন পরিস্থিতিতে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য চুক্তি অনুযায়ী বাংলাদেশকে এলএনজি সরবরাহ করতে পারবে না বলে জানিয়েছে কাতার। এমন সংবাদ এসেছে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সে। পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, কাতারের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে বিকল্প ভাবছে সংস্থাটি। এর অংশ হিসেবে স্পট মার্কেট থেকে অতিরিক্ত দামে কেনা কিংবা অন্য কোনো সরবরাহকারী দেশের সঙ্গে চুক্তি করা হবে। পেট্রোবাংলার সঙ্গে কাতার এনার্জির দুটি দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে একটির আওতায় বার্ষিক মোট 25 লাখ মেট্রিক টন ও অন্যটির অধীনে 18 লাখ মেট্রিক টন এলএনজি সরবরাহ করার কথা ছিল। তবে এসব বিষয়ে কোনো কথা বলেনি কাতার এনার্জি, জানিয়েছে রয়টার্স। যদিও নির্ধারিত চুক্তির বাইরে সরবরাহের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। বাংলাদেশের আমদানি করা প্রায় 70 লাখ মেট্রিক টনের মধ্যে কাতার একাই প্রায় 41.5 মেট্রিক টন এলএনজি সরবরাহ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাস লাফান থেকে লোড হওয়া অন্তত 14টি এলএনজি কার্গো হরমুজ প্রণালী অতিক্রম করলেও তার একটিও বাংলাদেশে এসে পৌঁছায়নি। মার্চ মাস থেকে এ পর্যন্ত বিকল্প উৎস হিসেবে 35টি স্পট কার্গো আমদানি করেছে বাংলাদেশ। আফরোজা লামিয়া, স্টার নিউজ। নিয়মিত বিল সহ সব ধরনের চার্জ দিয়েও বিদ্যুৎ নিয়ে ভোগান্তি কাটছে না গ্রাহকদের। দিনের দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ, এর মাঝে যোগ হয়েছে বাড়তি বিলের বোঝা। স্বাভাবিকের তুলনায় জুনে কয়েক গুণ বেশি খরচ গুনতে হয়েছে গ্রাহকদের। নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ নেওয়া, নিয়মিত বিল দেয়া সহ সব বিধি মেনে চলার পরও বিদ্যুৎ নিয়ে ভোগান্তি কাটছে না গ্রাহকদের। দিনের দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এই ভোগান্তি সবচেয়ে বেশি। দিনে কারেন্ট থাকে না, মানুষ তো খুব অসুবিধা ভোগ করতেছে। এখন তো মনে করুন কারেন্টটা লাগু কইলে তো তারা গ্রাহ্য করে না। মাগরিবের আজানের পরপরই বিদ্যুৎ চলে যায়, আসে হইলো 10টা 12টার দিকে।
এমন অবস্থায় গত মাসে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এতে সমাধান না হয়ে উল্টো বাড়তি বিলের বোঝা চেপেছে গ্রাহকদের ঘাড়ে। তাদের অভিযোগ, বিদ্যুতের ব্যবহার প্রায় আগের মতো থাকলেও বিল বেড়েছে দ্বিগুণ। কোথাও কোথাও 3 গুণ পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে গ্রাহকদের। একদিকে বিদ্যুৎ থাকে না, এই কারণে আমাদের প্রোডাকশন স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আবার বিদ্যুতের দাম বাড়ছে, এটা আমাদের তো কস্টিং বাড়তেছেই। এই বিগত দিনে যে বিলগুলো দিয়েছি তাতে আমার সর্বোচ্চ বিল আসতো 700, 800, 900 বা টোটাল 1000 টাকা, 1500-র বেশি বিল আসে নাই, কিন্তু এ মাসে আমি টোটাল 8000 টাকা রিচার্জ করেছি। অভিযোগ মানতে নারাজ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা, দায় চাপাচ্ছেন গ্রাহকদের ওপর। বিদ্যুৎ বিল নিয়ে জনমনে কিছু প্রশ্ন এবং কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে, এবং সেটা আমরা ইনহেরিট করছি। মাত্র 4.5 মাসের একটি সরকার, আমরা এটা ইনহেরিট করছি। এদিকে বিদ্যুতের প্রিপেড মিটারের ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে সরকার দল ও মন্ত্রীর বক্তব্য নিয়ে গ্রাহকদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। অতিরিক্ত মাসিক চার্জ বাতিলের দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। 6 তারিখে টাকা তুলছি 800 টাকা, সেই জায়গাতে মিটার চার্জ কাটছে 40 টাকা এবং ডিমান্ড চার্জ কাটছে 42 টাকা এবং ভ্যাট কাটছে 38 টাকা। সরকারের তো ঘোষণা ছিল যে ডিমান্ড চার্জ বা ওই মিটারের ভ্যাট এগুলা বাতিল করবে বা করার কথা ছিল, কিন্তু এখনও সেটা করেনি। টাকা তুললে 150-200 টাকা হারা যাচ্ছে। দেশে বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 4,99,00,000 লাখ। প্রতিদিন 16,000 থেকে 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে যোগান আছে 14,000 থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। সৌদি আরব ভ্রমণে এবার যুক্ত হলো নতুন সুবিধা। পর্যটকদের জন্য প্যাকেজ ভিসা নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে দেশটির সরকার। এর ফলে ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গে একই প্ল্যাটফর্মে আবেদন করা যাবে পর্যটন ভিসার জন্য। নতুন এই ব্যবস্থায় ফ্লাইট, হোটেল, ভিসা সবকিছুই একসঙ্গে বুকিং করা যাবে। এমনকি ভ্রমণকারীরা চাইলে নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণসূচি ও বিভিন্ন ইভেন্টে টিকিট ও পর্যটন কার্যক্রমও একই সঙ্গে যুক্ত করতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনি কমবে আলাদা আলাদা প্রক্রিয়ার ঝামেলাও। প্রাথমিকভাবে বাংলাদেশ সহ কয়েকটি নির্বাচিত দেশের অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও দেশকে এর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করতে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ইতোমধ্যে দেশটি ভিসা অন অ্যারাইভাল সুবিধাও চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উত্থান কিংবা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়ে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। চলতি বছর নতুন করে কোটিপতির সংখ্যা বেড়ে মোট বিলিয়নিয়ারের সংখ্যা এখন 3,500 ছুঁই। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে ধনী গরিবের সম্পদের ব্যবধান। একসময় শতকোটিপতি বা বিলিয়নিয়ার হওয়ার ঘটনা ছিল বিরল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। প্রতি বছরই সম্পদের পাহাড় গড়ছেন মুষ্টিমেয় ধনকুবেররা। সুইজারল্যান্ড ব্যাংক UBS এর সবশেষ গবেষণা বলছে, গেল এক বছরে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা 13% বেড়ে 3,302 জনে উঠেছে। গত বছর বিশ্বে লাখপতির সংখ্যাও বেড়ে 5,75,00,000 ছাড়িয়েছে। গবেষণা বলছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে 2031 সালের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় 4,000-এ পৌঁছাতে পারে। প্রশ্ন হলো, এত দ্রুত ধনীদের সংখ্যা বাড়ছে কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিস্ফোরক প্রবৃদ্ধি, প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের রেকর্ড মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী ধারা। কিন্তু এই প্রবৃদ্ধির সুফল কি সাধারণ মানুষও সমানভাবে পাচ্ছেন? বাস্তবতা বলছে, সাধারণ মানুষের গড় সম্পদ কিছুটা বাড়লেও তা মূলত মূল্যস্ফীতি, উচ্চ জীবনযাত্রার ব্যয় ও সীমিত আয় বাড়ার কারণে অনেকটাই গায়েব হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষের আয় আসে বেতন থেকে, আর অতি ধনীদের সম্পদ বাড়ে শেয়ার, ব্যবসা ও বিভিন্ন বিনিয়োগের মূল্যমান বাড়ার মধ্য দিয়ে। ফলে সম্পদ বাড়ার গতি দুই শ্রেণীর মানুষের মধ্যে একেবারেই ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সম্পদ থেকে সম্পদ তৈরির সুযোগ ধনীদের জন্য অনেক বেশি। তারা বড় অঙ্কের বিনিয়োগ করতে পারেন, নিত্য নতুন প্রযুক্তি খাতে আগে থেকেই অংশ নিতে পারেন
এছাড়া বাজারের উত্থান থেকেও সর্বাধিক লাভবান তারা। অন্যদিকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বড় অংশের কাছে বিনিয়োগের জন্য অর্থই থাকে না, ফলে বৈশ্বিক সম্পদ সৃষ্টির বড় অংশ চলে যাচ্ছে একগুচ্ছ মানুষের হাতে। এ প্রবণতার ফলেই বৈশ্বিক বৈষম্য আরও প্রকট হচ্ছে। ধনীদের সম্পদ বেড়ে পাহাড় সম হলেও সাধারণ মানুষের গড় ব্যক্তিগত সম্পদ মাত্র 10.8% বেড়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ। এই ছিল স্টার স্টুডিওর আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।